নমস্কার, খবরিয়া 24 লাইভে আপনাদের স্বাগত। আজকে স্বাস্থ্য কথায় আমাদের সাথে আছেন বিশিষ্ট নিউরো সার্জন, কনসালটেন্ট নিউরো সার্জন ডক্টর সোমেন কান্তি কুমার। নমস্কার ডাক্তারবাবু, স্বাগত আমাদের খবরিয়া লাইভে আপনাকে। আজকে আমরা মূলত আলোচনা করব স্নায়বিক রোগের বিষয়ে। স্নায়বিক রোগ, যারা আমাদের দর্শকরা আছেন তারা ইতিমধ্যে অনেকেই জানেন যে স্নায়বিক রোগটা কি, কেমন হয়, কিভাবে হয়, অনেকেই জানেন। কিন্তু যারা জানেন না তাদের জন্য আমি ডাক্তারবাবুকে বলবো যে এর সিমটম গুলো যদি একটু বলেন আমাদের দর্শকদের। মূলত স্নায়বিক রোগ সম্পর্কে খুব সংক্ষেপে আলোচনা করতে গেলে কিছু রোগ আছে ইমার্জেন্সি, মানে অ্যাকিউট, হঠাৎ করে হলো। কিছু রোগ আছে ক্রনিক প্রবলেম। যে কোনো ক্রনিক প্রবলেম অনেক দিন ধরে ভুগছেন তাদের যে সিমটমগুলো সাধারণত হয়ে থাকে, মাথার যন্ত্রণা বা দৃষ্টিশক্তি কমে আসছে, কোনো একটা দিক দুর্বল হয়ে যাচ্ছে, যেগুলোকে আমরা ডাক্তারি পরিভাষায় বলি নিউরো ডেফিসিট। কোনো একটা দুর্বলতা, অঙ্গহানি, একটা দিক হয়তো সে ওঠাতে পারছে না, এবং অনেক সময় এগুলো প্রোগ্রেসিভ হয়, মানে ধীরে 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 বাড়তে থাকছে। কখনো তাদের একটা ক্রনিক পেইন, কোমরে, ঘাড়ে, পিঠে যন্ত্রণা, বা সেই যন্ত্রণাটার হয়তো চরিত্রগত একটা পরিবর্তন হচ্ছে। শুরুর দিকে যন্ত্রণাটা যেমন ছিল, সময়ের সাথে সাথে হয়তো দেখা যাচ্ছে কোমর থেকে ব্যথাটা আস্তে আস্তে পা বরাবর নামছে। এইগুলো এক ধরনের সিমটম। আর কিছু নিউরোলজিক্যাল সমস্যা আছে যেগুলো আমাদের হঠাৎ করে ঘটে থাকে, যেটা খুব পরিচিত নাম হচ্ছে আমাদের স্ট্রোক বা হেড ইঞ্জুরি, স্পাইনাল ইঞ্জুরি। এগুলো স্ট্রোকটা তো আমরা সবারই অল্প বিস্তর পরিচিত। এছাড়া আঘাতজনিত ট্রমা রিলেটেড যেটা হয়, মাথার আঘাত বা স্পাইনাল কর্ডের ইঞ্জুরি। আপনারা বুঝতে পারলেন, ডাক্তারবাবু বললেন যে কি কি রোগগুলো, স্নায়বিক রোগগুলো কোনগুলোকে আমরা বলে থাকি বা কোনগুলোকে আমরা অ্যাড্রেস করি। একটা পরিসংখ্যান আমি ছোট্ট করে এইভাবে এখানে বলে রাখি যে আমাদের সারা পৃথিবীতে যারা প্রাপ্তবয়স্কদের যেটা ব্রেইনের সমস্যা হয়, অর্থাৎ ব্রেন স্ট্রোক হয়, এর সংখ্যাটা প্রায় 1.2 মিলিয়ন। আর এর মধ্যে 51.3% হচ্ছে স্ট্রোক, আর 21% আলজাইমার। পার্কিনসন হয়, ট্রমাও হয় কিছুটা, ইত্যাদি ইত্যাদি মিলে 135 মিলিয়ন মানুষের কিন্তু সারা বছরে এই রোগগুলো হয়। তার মানে এটা কিন্তু একটা ভীষণ রকম ভাবে ভয়ানক ব্যাপার। আমরা করোনা নিয়ে খুব আতঙ্কিত হয়ে আছি, সারা পৃথিবীতে প্রচুর মানুষ মারা যাচ্ছে, কিন্তু এই রোগটাতেও, স্নায়বিক রোগেও কিন্তু প্রচুর মানুষ সারা পৃথিবীতে বছরে 135 মিলিয়ন মানুষ কিন্তু আক্রান্ত হন। এইটাও কিন্তু একটা আমাদের সামনে একটা বড় চ্যালেঞ্জ। আচ্ছা, ডাক্তারবাবু ইতিমধ্যে বলেছেন যে স্নায়বিক রোগ কি কি আছে বা কিভাবে হতে পারে। আচ্ছা, এই স্নায়বিক রোগটা আমরা সাধারণ মানুষ, যারা আমাদের ভারতবর্ষের সাধারণ মানুষরা ঠিক কিভাবে বুঝবো যে এটা আমার স্নায়বিক রোগের জন্য হচ্ছে, মানে এই ব্যাপারটা? এইটা স্নায়বিক রোগ তো মানে এক একটা রোগের এক এক ধরনের সিমটমস। ইন জেনারেল সাধারণ যে সিমটমগুলো নিয়ে আমরা ডে টু ডে প্র্যাকটিসে পেয়ে থাকি, সেই সিমটমগুলোকে কয়েকটা ভাগে ভাগ করলে দেখা যায় যে বয়সজনিত যদি একটা ভাগ করা যায়, যে অল্প বয়স্কদের একটা, বেশি বয়স্কদের একটা। বয়স্কদের ক্ষেত্রে একটা হয়ে থাকে, কখনো কখনো দেখা যায় তাদের স্মৃতিশক্তির সমস্যা হচ্ছে, একটা মাথায় যন্ত্রণা হচ্ছে, ব্যথা অনুভব হচ্ছে, হয়তো যন্ত্রণাটা তার আগে কোনোদিন ছিল না, নতুন যন্ত্রণা আসছে। কখনো কখনো দেখা যায় এই মাথার যন্ত্রণার সাথে অন্য সিমটম আসছে। অন্য সিমটম বলতে আমরা অ্যাডেড সিমটম বলে থাকি, হয়তো তার একটা কোনো অঙ্গের একটা স্পন্টেনিয়াস মুভমেন্ট হচ্ছে, ইনভলেন্টারি মুভমেন্ট, যেটাকে আমরা খিঁচুনি বলে থাকি, বা ফোকাল সিজার হচ্ছে। কি দুর্বলতা হলো, দেখা গেল সে পাটা আগে যত জোরে চালাতে পারতো এখন সে চালাতে পারছে। কখনো একটা পারসিস্টেন্ট পেন, আমরা অল্প স্বল্প ব্যথা আঘাতজনিত কারণে বা পশ্চারের প্রবলেমের জন্য অনেক সময় হয়ে থাকে, কিন্তু যদি দেখা যায় একটা ব্যথা দীর্ঘদিন ধরে হচ্ছে এবং সেই ব্যথাটা পার্টিকুলারলি একটা পশ্চারে হচ্ছে, একটা পশ্চারে হচ্ছে না, কখনো কখনো হয়তো দেখা যাচ্ছে যে ভদ্রলোকের বা ভদ্রমহিলার হচ্ছে, তিনি একটা পাশ ফিরে শুলে ব্যথাটা কমে যাচ্ছে, কিছুটা রাস্তা যাওয়ার পর ব্যথাটা শুরু হচ্ছে, আবার রেস্ট নিলে কমে যাচ্ছে। এই ধরনের সিমটমসগুলো যখন আসছে, এছাড়া অন্য সিমটমস যেমন খিঁচুনি হচ্ছে, চোখের দৃষ্টিতে কম শোনা যাচ্ছে, মাথা ঘোরা, কানে কম শুনছে, এই ধরনের বিভিন্ন সিমটমস নিয়ে আসতে পারে, এবং এটা ডিপেন্ডিং আপন দ্য ডিজিজ, অসুখের ওপর নির্ভর করে তার বহুমাত্রিক প্রেজেন্টেশন হতে পারে। মানে এই স্নায়বিক এই রোগগুলোই খুব মানে কমন, সাধারণত এইগুলি কমন হয়ে থাকে।
মানে এছাড়া যে কোনো বয়স্কদের ক্ষেত্রে আমরা নিউরোলজিক্যাল যে ডিজিজগুলো হয়, যেমন আছে আপনি শুরুতেই যেটা বললেন অ্যালজাইমার্স ডিজিজ, এগুলোতে দেখা যায় স্মৃতিশক্তি কমে যাচ্ছে। পার্কিনসন্স ডিজিজে যেটা দেখা যায় যে আমাদের শরীর কম্পমান হয়ে থাকে এবং তাদের যে ব্যালেন্সটা সেটা প্রবলেম হয়ে যায়, সে তো সিঁড়ি দিয়ে নামতে পারছে না, তার গতিটা অনেক কমে যাচ্ছে, স্থবিরতা গ্রাস করছে তাকে ধীরে ধীরে, এগুলো পার্কিনসন ডিজিজের মধ্যে পড়ছে। এছাড়া আমরা আরো কিছু ডিজিজ পাই, যেমন নর্মাল প্রেসার হাইড্রোকেফালাস, এটাও একটা বার্ধক্যজনিত অসুখ। এই সময় মাথার মধ্যে যে জলের আমাদের চেম্বারগুলো থাকে, ফ্লুইড চেম্বারগুলো, সেগুলো নর্মালের থেকে বড় হয়ে যায়, তার ফলে পেশেন্টের ইউরিনের কন্ট্রোলটা চলে যায়, স্মৃতিশক্তি চলে যায়, ব্যালেন্সের সমস্যা হয়। তো এই ধরনের ক্রনিক সমস্যা নিয়ে এসে থাকেন। এবং অল্প বয়স্কদের ক্ষেত্রে অনেক সময় মাথার যন্ত্রণা, মাইগ্রেন বা এগুলো প্রবলেম হয়ে থাকে নিউরোলজিক্যাল প্রবলেমের মধ্যে। কখনো কখনো লাম্বার পিআইভিডি, যেটা খুব কমন, স্পন্ডেলাইটিস আমরা বলে থাকি, সেটাও খুবই কমন। পার্টিকুলারলি যাদের মানে কাজের সাথে এটা জড়িত, আইদার বেশি কাজ করতে হচ্ছে কিংবা একই পশ্চারে দীর্ঘ সময় কাজ করতে হচ্ছে, জীবনযাত্রার সাথে এটা খুবই রিলেটেড, লাইফস্টাইল। আচ্ছা, এটা কি তাহলে এই যে স্পাইনাল কর্ডের যে প্রবলেম হচ্ছে বা কিংবা হাঁটুতে কোনো প্রবলেম হচ্ছে বা পায়ের থাইয়ের মাসলে কোনো প্রবলেম হচ্ছে, এই প্রবলেমগুলো কি পুরুষদের থেকে মহিলাদের বেশি হয়? কেননা তারা অনেকক্ষণ ধরে রান্না করেন। সেটা একটা হতে পারে। একটা পুরুষ মহিলার ক্ষেত্রে এক্ষেত্রে যেটা মূল ফ্যাক্টর কোনো ডিপেন্ড করছে সে কি কাজ করছে। এবং যদি দেখা যায় যে বারবার নিচু হয়ে, যেটাকে আমরা বলি ফরওয়ার্ড বেন্ডিং, সাধারণ বাড়িতে যে কমন কাজগুলো করা হয়, হাউস হোল্ড কাজ, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, নিচু হয়ে একটা বালতি ভর্তি জল, রিপিটেড ট্রমা যাদের হচ্ছে, সেটা বাড়ির মহিলারাও হতে পারে, বা যারা ধরুন গ্রামগঞ্জে কাজ করছে, দৈহিক কাজ করে তাকে কাজ করতে হচ্ছে, এটা কৃষিজীবী সম্প্রদায়ের মানুষ, সে ওনাকে ম্যানুয়াল ওয়ার্ক করতে হচ্ছে, সেক্ষেত্রে হতে পারে। বা অনেক সময় হয় কম্পিউটারে কাজ করছে, সারাদিন সে কম্পিউটারে এক পশ্চারে কাজ করে যাচ্ছে, সেক্ষেত্রে তার সার্ভাইকাল স্পন্ডিলাইটিস হওয়ার সম্ভাবনাটা বাড়ে। ধরুন এই যে ধরুন আমরা যারা কম্পিউটারে কাজ করি কিংবা সারাদিন অলমোস্ট বেশিরভাগ সময় বসে কাজ করি, তাদের কোমরে একটা পেইন একটা হয়, মানে এইটাও কি ওই স্নায়বিক রোগের জন্য? স্নায়বিক রোগ বলতে জিনিসটাকে খুব ছোট করে বললে যেটা বোঝায়, এই রোগের বা ব্যথা যন্ত্রণা দুটো কম্পোনেন্ট আছে, একটা মেকানিক্যাল ব্যান্ড আর একটা হচ্ছে র্যাডিকুলোপ্যাথি, নার্ভ জনিত ব্যথা। একটা হয় এক পশ্চারে কোমরটা দীর্ঘ সময় থাকার জন্য কোমরের একটা মেকানিক্যাল স্ট্রেন হয়, সেটা একটা ব্যথা, সেটা সাধারণত বিশ্রাম বা এক্সারসাইজ এইগুলোর মাধ্যমেই নিয়ন্ত্রিত হয়। কখনো কখনো দেখা যায় যে আমাদের যে মেরুদণ্ডের হাড়গুলো আছে, ভার্টিব্রা বা কশেরুকা যেটাকে বলি, তার দুটো হাড়ের মাঝে একটা নরম অংশ থাকে, যেটাকে জেল বা ডিস্ক বলা হয়। এই ডিস্কটা থাকার ফলেই আমরা কোমরের বিভিন্ন ধরনের মুভমেন্ট করতে পারি। এবার এই ডিস্ক কোনো বয়সজনিত কারণে ডিজেনারেটিভ চেঞ্জ হয়, ঠিক যেমন বয়স বাড়লে আমাদের মাথার চুলের পেকে যাচ্ছে, চামড়া কুঁচকে যাচ্ছে, এগুলো ঠিক রোগ বলবো না, কিন্তু কারো ক্ষেত্রে এটা বেশি, কারো ক্ষেত্রে কম, এক্ষেত্রেও ব্যাপারটা অনেকটা এরকম। তখন এই ডিস্কগুলো তাদের নর্মাল জায়গা থেকে বেরিয়ে এসে নার্ভে চাপ দেয়। তখন সমস্যাটা শুরু হচ্ছে কোমরে, কিন্তু যেহেতু রুটটার অরিজিনেট হচ্ছে স্পাইনাল কর্ডের একদম পাশে, সেখানে যখন চাপটা পড়ছে, ব্যথাটা ওই রুট বরাবর তার গোটা পা বরাবর নামছে, কি ঘাড়ে সমস্যা হলে গোটা হাত বরাবর নামছে। এইটা সাধারণত প্রেজেন্টেশনটা এরকম হয় যে আমার কোমরে ব্যথা হচ্ছে, আমার ঘাড়ে ব্যথা হচ্ছে, তার সাথে আমার হাতটা ঝিনঝিন করছে। এবং টিপিক্যালি যদি দেখা যায় যে হাতটা কোনো একটা পার্টিকুলার পজিশনে রাখলে তিনি রিলিফ পাচ্ছেন, রেস্ট নিলে ব্যথাটা কমছে, তখন আমরা এগুলোকে নিউরোজেনিক ব্যথা বলে থাকি বা নিউরোপ্যাথি হিসেবে কনসিডার করে থাকি। বন্ধুরা, আপনারা খবরিয়া 24 লাইভে আপনারা শুনছেন, আমাদের সাথে আছেন ডক্টর সৌমেন কান্তি কুমার, কনসালটেন্ট নিউরোসার্জন, তার কথা শুনছেন এবং আমরাও ক্রমশ অভিজ্ঞ হয়ে উঠছি এই স্নায়বিক রোগটার বিষয়ে। আমাদের স্বাস্থ্য কথায় আজকে আমাদের এই স্টুডিওতে আছেন ডক্টর সৌমেন কান্তি কুমার। ডাক্তারবাবু, আমি আর একটা প্রশ্নের দিকে একটু যাব, এটা সবাই আমার বন্ধু বান্ধবেরাও এই প্রশ্নগুলোই করে আর কি, মানে নিউরোলজিক্যাল যে প্রবলেম হচ্ছে বা হয়, সেটার পরীক্ষাটা কি প্রথম এমআরআই দিয়ে করা হয়? না, অ্যাকচুয়ালি এমআরআই, সিটি স্ক্যান, এক্সরে, এই যে জিনিসগুলো রয়েছে এগুলো ইনভেস্টিগেশনস, কিন্তু ইনভেস্টিগেশনসের আগেও আমাদের যে কোনো কোমরে ব্যথা বা ঘাড়ে ব্যথা যেটা দৈনন্দিন সমস্যা, সেগুলোকে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট বলে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট। এগুলোতে আমরা কয়েকটা জিনিস কনসিডার করি, যেটাকে আমরা বলি রেড ফ্ল্যাগ সাইন। রেড ফ্ল্যাগ সাইন্স মানে কি, যার দেখা যাচ্ছে কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, অলমোস্ট যদি দেখা যায় 100টা লোকের মধ্যে 90টা লোকেরই জীবনের কোনো না কোনো সময় কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা হয়েছে। কাজেই সবারই এমআরআই করতে হবে ব্যাপারটা সেরকম নয়,
কিন্তু যে সিমটমগুলো আমাদের চিন্তার কারণ হয়ে ওঠে, যেমন দেখা গেল তার কোমরে ব্যথা রয়েছে, তার সাথে র্যাপিড একটা ওয়েট লস হচ্ছে, তার একটা ফিভার আসছে এবং সেই ফিভারটা লং স্ট্যান্ডিং, অনেক দিন ধরে জ্বর আসছে, কিংবা দেখা যাচ্ছে তার ব্যথা হচ্ছে, তার সাথে একটা নিউরো ডেফিসিট হচ্ছে, সে হয়তো পায়ের বুড়ো আঙুলটা নাড়াতে পারছে না, পা থেকে চটিটা খুলে যাচ্ছে। এই ধরনের সিমটমস যখন থাকছে, কিংবা একটা রিলিভেন্ট ট্রমা হয়েছে, তার রিসেন্ট সে পড়ে গেছে, কোমরে একটা জোর আঘাত পেয়েছে, এই ধরনের ফিচার্স থাকলে সাথে সাথেই আমাদের রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশনস করতে হবে। এবং ডিপেন্ডিং আপন দ্য ক্লিনিক্যাল ফিচার্স, খুব গ্রসলি বলতে গেলে আমরা দুটো ভাগে ভাগ করি। সিটি স্ক্যান, এক্সরে, এগুলো দিয়ে আমরা দেখি বনি অ্যাবনর্মালিটিটা কি আছে, আর এমআরআইটা দিয়ে আমরা দেখি সফট টিস্যুর প্রবলেমটা কি আছে, মানে হার্ট ভাঙলো কিনা, হার্ট তার জায়গা থেকে সরে গেল কিনা, এগুলো যেমন সিটি স্ক্যান, এক্সরে আমাদের গাইড করে। এমআরআইতে আমরা দেখি নার্ভের উপর কম্প্রেশনটা কতটা আছে। এবার সর্বক্ষেত্রেই যে আমাদের অপারেশন প্রয়োজন হচ্ছে বা ডিকম্প্রেশন দরকার হচ্ছে সেটা কম নয়, ডিপেন্ডিং আপন দ্য প্যাথোলজি সেই অনুযায়ী আমরা করি। আর এই ইনভেস্টিগেশনের আরও একটা বড় দিক হচ্ছে এই কমন প্রেজেন্টেশন ছাড়াও কখনো কখনো কিন্তু অন্য জিনিস, যেমন ধরুন একটা স্পাইনাল টিউমার কি টিবি, বোন টিবি, তারও ইনিশিয়াল প্রেজেন্টেশনটা অনেক সময় এই ব্যথা, অল্প ব্যথা, জ্বর এইসব নিয়ে আসতে পারে। সেক্ষেত্রে জ্বর, অল্প ব্যথা, এটা হচ্ছে সিমটম। বন্ধুরা, এই সাথে সাথে আমরা জানিয়ে রাখি, আপনারা যারা আমাদের খবরিয়া 24 লাইভে স্বাস্থ্য কথায় আছেন, তারা কিন্তু আমাদেরকে সরাসরি প্রশ্ন করতে পারেন আপনাদের কমেন্ট বক্স থেকে, এবং সেই প্রশ্ন আমরা ডাক্তারবাবুর কাছে তুলে ধরবো, তিনি সেটার উত্তর দেবেন। ডাক্তারবাবু, যে শরীরের মানে বয়স্ক মানুষদের আর কি, বয়স্ক মানুষদের শরীরের মানে অনেক অংশই এরকম শোনা যায় যে হঠাৎ করে এই খুব টান লেগেছে, হঠাৎ হঠাৎ মনে করে যে ওই জায়গাটা খুব, আপনি যেটা বললেন যে ঝিঝি মতো হচ্ছে, এইটার প্রতিকার মানে কিভাবে, মানে এটার পরীক্ষাটা কি রকম? পরীক্ষাটা কিরকম হয়? অ্যাকচুয়ালি এই ধরনের সিমটমস গুলো থাকলে প্রথম যেটা দেখতে হয় যে ওটার যে সিমটমটা নিয়ে রোগী অসুবিধায় ভুগছেন সেই সিমটমটা কতটা রয়েছে। পরীক্ষামূলকভাবে ডাক্তারিভাবে দেখতে গেলে এটার সাথে অ্যাসোসিয়েটেড কোনো উইকনেস থাকছে কিনা। ধরুন দেখা গেল ভদ্রলোকের হাত ঝিনঝিন করছে, তার সাথে আমরা পরীক্ষা করে দেখলাম তার হাতটা দুর্বল, সে হাতটা তুলতে পারে না, মাসলগুলো ক্র্যাম্প হয়ে রয়েছে, শক্ত হয়ে রয়েছে, স্টিফ হয়ে রয়েছে, তাহলে একটা কারণ হতে পারে তার অসুবিধাটা মাসল রিলেটেড, কিংবা হতে পারে তার একটা নিউরোলজিক্যাল ব্রেনে কিছু হয়েছে, তার জন্য এই অসুবিধাটা তার হচ্ছে। এটা পরীক্ষা করে একটা যখন আমরা প্রভিশনাল ডায়াগনোসিস করি যে আয়দার এটা স্ট্রোক হতে পারে। স্ট্রোক যে সবসময় একদম পুরোপুরি সে অজ্ঞান হয়ে যাবে, তার একদম একটা দিক ফ্র্যাঙ্ক উইকনেস ডেভেলপ করবে, সবসময় সেভাবে হয় না, এটারও ভেরিয়েশন হয়। স্ট্রোক যখন ইসচেমিক স্ট্রোক হয় তাদের প্রেজেন্টেশনটা অনেক সময় হয়তো এতটা বোঝা যায় না। সেক্ষেত্রে আমাদের রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন, সিটি স্ক্যান, এমআরআই এগুলো করতে হয়। এবং পার্টিকুলারলি যাদের কোমরবিডিটি রয়েছে, মানে যারা সুগার, প্রেশার বা ধরুন কোলেস্টেরল বেশি, হাইপার এই ধরনের ডিসলিপিডিমিয়াতে ভুগছেন, তাদের ক্ষেত্রেই সম্ভাবনাগুলো বেশি থাকে। ডাক্তারবাবু, একটা প্রশ্ন এসছে, মদন গোপাল দাস নামে আমাদের একজন দর্শক, তিনি একটা প্রশ্ন করেছেন যে আমার কাকুর 60 বছরের ওপরে বয়স, বহুদিন থেকে হাতের ওপর দিকের ব্যথা ভুগছে, অনেক ডাক্তার দেখানোর পরেও কিছু হচ্ছে না, কিছু পরামর্শ চাই। হাতের ওপর দিকে ব্যথা যদি সাথে অ্যাসোসিয়েটেড ঘাড়ের ব্যথা থাকে তাহলে সার্ভাইকাল স্পন্ডিলাইটিস আছে কিনা সেটা দেখে নিতে হবে। আর যদি হাত উঠাতে শুধু অসুবিধা হয়, শোল্ডার জয়েন্টের চারপাশেই ব্যথাটা থাকে, তাহলে 60 বছর বয়সে ফ্রোজেন শোল্ডার খুব কমন। এবং সাথে যদি ডায়াবেটিস থাকে তাহলে তাদের ক্ষেত্রেও হয়। আমার মনে হয় একবার পরামর্শ নেওয়া উচিত এবং পরীক্ষা করে যদি দেখা যায় ফ্রোজেন শোল্ডার আছে, তাহলে সেগুলো এক্সারসাইজের মাধ্যমে এবং কখনো কখনো ইনজেকশন দেওয়া হয় অর্থোপেডিক্স ক্লিনিকে, সেইভাবে সেটাকে নিয়ন্ত্রণ করা যেতে পারে। মদনবাবু, আপনার উত্তর আপনি পেলেন ডাক্তারবাবুর কাছ থেকে। আমরা ডাক্তারবাবুর কাছে আবার যাব আমাদের প্রশ্ন নিয়ে। আচ্ছা ডাক্তারবাবু, এই যে স্নায়বিক রোগ বিভিন্ন মানুষের হয়, এর মধ্যে কি কোনো মানে আপনারা খাদ্য কোনো তালিকা, খাদ্য গ্রহণ তালিকা কোনো তৈরি করে দেন যে এই খেলে পারে এই থেকে একটু সমাধান হতে পারে, বা এই রকম? খাদ্য গ্রহণ তালিকার সাথে নিউরোলজিক্যাল ডিজিজের মেন একদম সরাসরি যোগাযোগ যেটা বলা যায় সেটা হচ্ছে স্ট্রোক।
কারণ স্ট্রোক যেটা হয় মানুষের, এক কথায় বলতে গেলে স্ট্রোক হচ্ছে ব্রেনের টিস্যু যেটা আমাদের অন্য দেহটাকে পরিচালনা করছে তার কিছুটা ক্ষতিগ্রস্ত হওয়া। এই ক্ষতিটা দুভাবে হতে পারে। এক হচ্ছে যে ব্রেনের টিস্যুটা আছে সেখানে রক্ত প্রবাহ কমে যাওয়া, যেটাকে আমরা বলি ইসচেমিক স্ট্রোক। আর একটা হতে পারে যে রক্তনালী যেগুলো থাকে সেগুলো কোনো কারণে ফেটে গিয়ে সেখানে রক্ত জমা হলো, এই সংখ্যাটা কম, এটার একটা ইন্ট্রাসেরিব্রাল হেমারেজিক স্ট্রোক। এই দু ধরনের স্ট্রোকের ক্ষেত্রেই যেটা দেখা গেছে যে যে জিনিসগুলো এই সম্ভাবনাটাকে বাড়িয়ে দেয় তাদের মধ্যে 1 নম্বর হলো ডায়াবেটিস, 2 নম্বর হলো হাইপারটেনশন, 3 নম্বর হলো হাইপারকোলেস্টেরোলেমিয়া, দ্যাট ইজ খাবারের মধ্যে যদি আমরা তৈলাক্ত খাবার বেশি খাই, স্মোকিং এবং এক্সারসাইজের অভাব। কাজেই খাদ্যের সাথে ডাইরেক্টলি সম্পর্কিত হচ্ছে যদি চর্বি জাতীয় খাবার বেশি খাওয়া হয়, সুগারটা যদি আনকন্ট্রোল থাকে তাহলে সবসময় ইসচেমিক স্ট্রোক হওয়ার প্রবণতাটা দেখা দেয়, বেশি থাকে। আপনারা শুনছেন আমাদের খবরিয়া 24 লাইভে। আজকে আছেন আমাদের সাথে কনসালটেন্ট নিউরোসার্জন ডক্টর সোমেন কান্তি কুমার। আমরা বিভিন্ন রকমের কথা তার কাছ থেকে শুনে নিচ্ছি এই স্নায়বিক রোগের বিষয়ে। ডাক্তারবাবু, আসলে প্রশ্ন তো অনেক থাকে, অনেক রকমের প্রশ্ন থাকে, প্রশ্ন আসছেও, আমরা যাব সেই বিষয়গুলোতে। আমি যেহেতু আমরা কোচবিহার থেকে এটা আমরা লাইভ সম্প্রচার করছি, আমি একটু কোচবিহারের রোগীদের সম্পর্কে আমি একটু বেশি আগ্রহী আমরা জানতে এবং শুনতে। আপনার কাছে কোচবিহারের কোচবিহার জেলার যে সমস্ত রোগীরা আসেন তারা মূলত কোন কোন রোগ নিয়ে আপনার কাছে আসেন? আমি মূলত 2016 সাল থেকে, এর আগেও কিছুদিন ছিলাম, 2016 সাল থেকে 2020 টানা 4 বছরই রয়েছি। তাতে আমার কোচবিহারের স্পেসিফিক রোগ সম্পর্কে একটা অন্তত বলা রেখে, এই অঞ্চলে ইন্ট্রাসেরিব্রাল হেমারেজ, যেটা সার্জারির আন্ডারেই আমরা ট্রিটমেন্ট করে থাকি, এই ঘটনা কিন্তু অনেক বেশি। এবং যেটা খুব আশ্চর্যের ব্যাপার, বহু ক্ষেত্রেই আমরা দেখি যে পেশেন্টের প্রথম প্রেজেন্টেশনটাই হচ্ছে ডিপলি আনকনসিয়াস, পেশেন্টের একটা দিক উইক হয়ে গেছে, স্ক্যানে দেখা যাচ্ছে একটা বিশাল বড় রক্তের দলা জমেছে এবং সে প্রথমবার জানছে যে তার প্রেশার আছে। কাজে আনকন্ট্রোলড হাইপারটেনশন, যেটা সামান্য যে কোনো জায়গায় সরকারি হসপিটাল বলুন, হেলথ সেন্টার বলুন, ইভেন আমাদের সাধারণ যে মেডিসিন সবগুলোতে গেলেও আমরা প্রেশারটা মাপিয়ে নিতে পারি। প্রেশারটা একটা রেগুলার কন্ট্রোল থাকলে একটা বড় বিপদ থেকে কিন্তু খুব সহজেই আমরা সেটাকে অন্তত ঠেকিয়ে রাখা যায়। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন খবরের 24 লাইভ। ডাক্তারবাবুর কথায় কিন্তু একটা বিষয় পরিষ্কার যে আমরা কোচবিহার জেলার মানুষেরা সাধারণত স্বাস্থ্য বিষয়ে অসচেতন। মানে আমি এইটাই বলতে চাইছি, প্রেশারটার ব্যাপারে আমরা সবসময় সজাগ থাকি না কেন? কারণ অসুবিধা না হলে আমরা প্রেশার দেখি না, এটাও একটা আমাদের দৈনন্দিন। তাহলে আমাদেরকে এটা রুটিনের মধ্যে আনা উচিত, একটু প্রেশার মাপাটা, প্রেশার, সুগার, এই দুটো ব্যাপারে যদি খেয়াল রাখা হয় তাহলে 50% রিস্কটাকে কিন্তু আমরা কমাতে পারি। আর দ্বিতীয়ত, আপনি প্রথমেই যেটা বললেন খাদ্যাভ্যাস, হয়তো হতে পারে একটা স্পাইসি ফুড খাবার বা হাই সল্ট ডায়েট, লবণ জাতীয় খাবারটা বেশি খাওয়ার জন্যই প্রেশারটা বেশি থাকে। এইটার প্রেশারটা কন্ট্রোল না থাকলে কি হচ্ছে, পুরো ইট ইজ মানে টিপ অফ দ্য আইসবার্গ। প্রেশার যখন বেশি থাকছে তখন সেটা অন্য সমস্ত অর্গানগুলোকে কিন্তু সে ড্যামেজ করতে করতে থাকছে। এবং যখন একটা প্রেশারের রোগী, ধরুন সে হয়তো বিগত 10 বছর ধরে প্রেশারে ভুগছেন, তিনি জানেনই না, একটা খুব বেশি প্রেশার হলো, মাথায় রক্তপাত হলো, তখন কিন্তু তাকে কন্ট্রোল করাও খুব অসুবিধা হয়ে যায়। সেই প্রেশারকে ঝট করে আপনার কন্ট্রোলও করতে পারি না। এবং এটা এমন একটা ভিসিয়াস সাইকেল, বেশি প্রেশার থাকলে রক্তের পরিমাণটাও বাড়ে, পেশেন্ট খারাপের দিকে যেতে থাকে। তা এই সজাগটা দরকার, এই সচেতনতাটা খুব প্রয়োজন। ঠিক বন্ধুরা, আপনারা কিন্তু ডাক্তারবাবুর কাছ থেকে শুনছেন, ডক্টর সোমেন কান্তি কুমারের কাছ থেকে শুনছেন যে আমরা একটু আমাদের স্বাস্থ্য সম্পর্কে, অর্থাৎ সুগার, প্রেশার, এটা যদি নিয়মিত একটা পরীক্ষা করি, অর্থাৎ চেক আপ করি, আমার প্রেশারটা যদি নিয়মিত মাপি, সুগারটা যদি নিয়মিত মাপি, নিয়মিত বলতে 1 মাস পর পর, হ্যাঁ অন্তত 1 মাস রুটিনে থাকি, কন্ট্রোলে থাকলে একটু গ্যাপে মাপলেও অসুবিধা নেই। ঠিক, তাহলে কিন্তু আমরা এই অনেক, অর্থাৎ স্ট্রোক, ব্রেন হ্যামারেজ, এই সমস্ত ভয়ঙ্কর রোগের হাত থেকে কিন্তু আমরা নিজেদেরকে রক্ষা করতেই পারি। বলুন। হ্যাঁ, মানে এই ব্যাপারটা হচ্ছে কি, যত আমরা রিস্ক ফ্যাক্টরটাকে কন্ট্রোল করতে পারবো তত আমরা কিন্তু ওভারঅল ইনসিডেন্সটাকে কমাতে পারবো। কারণ হেমারেজিক স্ট্রোকের মূলত যেটা হয় যে
দুটো দিক, একটা হচ্ছে যে মর্টালিটি রেট বেশি, মৃত্যু হার বেশি, সমস্ত রকম চেষ্টা করেও আমাদের প্রাথমিক চেষ্টাটা হয় ওষুধে, কখনো দেখা যায় ওষুধে ফেলিওর হলে অপারেশন বলতে স্কালটাকে সরিয়ে পেটের মধ্যে রাখা হয়, পরে সেটাকে আবার পুনঃস্থাপন করা হয়। কিন্তু এই সব কিছু মিলিয়েও ওভারঅল ইন্ট্রাসেরিব্রাল হেমারেজের মর্টালিটি রেট হাই, এবং তার সাথে থাকে মরবিডিটি মানে কোনো একটা দিক পড়ে যাওয়া, সেটা স্টিফ হয়ে যাওয়া, এবং লেফট সাইডের যদি ব্লিড হয়ে থাকে, যেটা আমাদের সাধারণত ডানহাতি মানুষদের ডোমিনেটিং ব্রেন প্রধান কাজ করে, তাদের ক্ষেত্রে কথা চলে যাওয়া, স্মৃতিশক্তি লোপ পাওয়া, এগুলো হয়ে থাকে। তা এগুলো তো কার হবে, কতটা হবে, সেটা পরের ব্যাপার। প্রাথমিকভাবে সচেতনতামূলকভাবে যে পদক্ষেপগুলো নেওয়া, যে সুগার, প্রেশার, কোলেস্টেরলটাকে কন্ট্রোলে রাখা, পার্টিকুলারলি যাদের ফ্যামিলি হিস্ট্রি রয়েছে তাদের ক্ষেত্রে আরেকটু সচেতন হওয়া, এবং খাদ্যাভ্যাসের একটা কন্ট্রোল রাখা, খুব বেশি স্পাইসি ফুড না খাওয়া, রেড মিটটা অ্যাভয়েড করা, বা খেলেও সেটা একটা নিয়মের মধ্যে খাওয়া। ঠিকই, আমরা কোচবিহারের মানুষেরা মূলত খুব স্পাইসি খেতেও ভালোবাসি, রেড মিট খেতেও ভালোবাসি। আমরা এখানে খাসির মাংস দিয়ে খুব রসিয়ে রাতে খাবো, দিনেও খাবো এবং রাতেও খাবো। এটা কিন্তু আমাদের অভ্যেস বন্ধুরা। তো ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী যে এই বিষয়গুলো হ্যাঁ আমরা রাখবো, কিন্তু এটা যদি একটা নিয়মের মধ্যে রাখি তাহলে কিন্তু আমরা অনেকটা নিজেদেরকে রক্ষা করতে পারি। আমরা আলোচনা আছি ডক্টর সোমেনকান্তি কুমারের সাথে, যিনি কনসালটেন্ট নিউরোসার্জেন্ট। একজন আমাদেরকে প্রশ্ন করেছে, নুরুল হোসেন, ডাক্তারবাবু আপনি কোথায় বসেন, যদি আর ডাক্তারবাবুর মুখ থেকেই আমরা শুনে নেই। আমি শুভম হসপিটালে বসি প্রতিদিনই সকালবেলা 10টা থেকে 2টো অবধি, মানে রবিবার ছাড়া রোজই ওখানে অ্যাভেলেবল। তা নুরুল বাবু, আপনি যে আপনার উত্তর জেনে নিলেন যে কোথায় বসেন। আমরা আশা করব আপনি আপনার মাধ্যমে আপনার বন্ধু বান্ধবরাও এই খবরটা জানবে যে তিনি কোথায় বসেন, কোথায় রোগী দেখেন প্রত্যেকদিন। আমরা আবার আলোচনায় চলে আসব। আপনার অভিজ্ঞতা যদি আমাদেরকে আরেকটু বিস্তারিতভাবে শেয়ার করেন আমাদের দর্শকদের সামনে। বিস্তারিতভাবে বলতে আমাদের নিউরোসার্জারিতে যেটা মূলত আমরা এই স্ট্রোক ছাড়া যে অন্য দুটো কম্পোনেন্ট পাই, একটা হচ্ছে মস্তিষ্কে আঘাত, হেড ইনজুরি, যেটা খুব কমন, এবং স্পাইনাল ইনজুরি। হেড ইনজুরি নিয়ে যেটা বলার, সেটা হচ্ছে হেড ইনজুরিটা এতক্ষণ যে আলোচনাটা আমরা করছিলাম স্ট্রোক, সেটা যেমন একটু বয়স্ক পেশেন্টদের ক্ষেত্রে হয়ে থাকে, বয়স্ক মানুষদেরই এর ভিকটিম। হেড ইনজুরি মূলত হয় কিন্তু অল্প বয়স্কদের, এইটা হচ্ছে সবচেয়ে আনফর্চুনেট পার্ট অফ দ্য স্টোরি, এবং বাইক অ্যাক্সিডেন্টই বেশি। কাজেই হেলমেট পরা এটা খুব জরুরি। হেলমেট পরা বলতে প্রপার হেলমেট, যাতে অন্তত ইম্প্যাক্টটাকে সে রক্ষা করতে পারে। আর প্রপার হেড ইনজুরি হওয়ার সাথে, একটা হেড ইনজুরি নিয়ে আলোচনার শুরুতেই আমি একটা কথা বলি, হেড ইনজুরি ব্যাপারে একটা আপ্তবাক্য আছে যে কোনো হেড ইনজুরি যে ততটা মাইনর নয় যা থেকে মৃত্যু হতে পারে না, আবার কোনো হেড ইনজুরি ততটা মেজর নয় যা থেকে মানুষ বাঁচতে পারে না। কাজেই হেড ইনজুরি স্পেকট্রামটা একদম 0 to 100%। আমরা এমনও অভিজ্ঞতায় পেশেন্ট পেয়েছি তার হেড ইনজুরি তেমন কিছু নেই, স্ক্যান ওয়াইজ খুব কিছু নয়, কিন্তু তার ইম্প্যাক্টটা যখনই হয়েছে, পেশেন্ট অজ্ঞান হয়ে গেছে, আনকনসাস হয়ে গেছে, পেশেন্টকে রেস্কিউ করতে টাইম লেগেছে, পেশেন্টের ব্রেনে প্রপার অক্সিজেনেশন হয়নি, পেশেন্ট আর কিছু করা যায়নি, মারা গেছে। আবার এমনও দেখা গেছে খুব খারাপ হেড ইনজুরি, তাকে হয়তো আস্তে আস্তে দীর্ঘদিন চিকিৎসার পর সে হয়তো প্রাণে ফিরে উঠেছে। কাজেই হেড ইনজুরির ব্যাপারে সজাগ থাকতে হবে, মাথায় আঘাত লাগলে প্রপারলি ট্রিটমেন্ট করতে হবে, এবং অ্যাজ এ সাধারণ নাগরিক হিসেবে যদি কোনো সহযাত্রী বা প্রতিবেশী যে কোনোভাবেই হোক, সেটা অ্যাক্সিডেন্টজনিত মাথায় আঘাত হোক, বা ওপর থেকে পড়ে যাওয়াই হোক, বা কোনো মারধর ফিজিক্যাল অ্যাসল্ট থেকেই হোক, হেড ইনজুরি হলে প্রথম যেটা করণীয়, যে পেশেন্টটাকে যাতে প্রপারলি তার এয়ারওয়েটা মেনটেন হয়, অজ্ঞান হয়ে গেলেও যাতে তাকে অক্সিজেনটা সে পায়, তার মুখে কোনো অবস্ট্রাকশন না থাকে, তাকে নিয়ারেস্ট হসপিটালে নিয়ে গিয়ে বেসিক ট্রিটমেন্টটা প্রথম করা, এবং পরবর্তীকালে যেটা স্পেশালাইজ ট্রিটমেন্ট, তার মাথার একটা রেডিওলজিক্যাল এক্সামিনেশন, সিটি স্ক্যান বা অন্য করে সেই অনুযায়ী চিকিৎসা করা। ডাক্তার, আরো একটা কোশ্চেন আছে আমাদের হাসিদুল মিয়া, তিনি একটা প্রশ্ন করেছেন যে আমার মাঝে মাঝে হালকা জ্বর হয়, স্মরণ শক্তি অনেক কমে গেছে এবং ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছি, আমার এখন কি করা উচিত?
আপনার বয়সটা জানতে পারলে ভালো হতো। হ্যাঁ, হাসিদুল বাবু, আপনি যদি আপনার বয়সটা এখানে উল্লেখ করে দেন তাহলে ডাক্তারবাবু বলতে আরো সুবিধা হবে। তবে যেহেতু জ্বর, মাথা যন্ত্রণা রয়েছে, আমার মতে প্রথমত আপনি একজন ফিজিশিয়ান দেখান। প্রথম কথা, পারসিস্টেন্ট ফিভার বিভিন্ন কারণে হয়ে থাকে, এবং তারপরে যদি তিনি মনে করেন মাথা স্ক্যান করানো দরকার, করাতে পারেন। মস্তিষ্কের কারণেও এটা হতে পারে, বা এমনি সাধারণ ভাইরাল ফিভার হোক বা কোনো অন্য কারণেও মাথা ব্যথা হতে পারে। আমার মতে এইটা ফেলে না রেখে আপনি যত তাড়াতাড়ি সম্ভব একজন ফিজিশিয়ানের পরামর্শ নিন। আচ্ছা ডাক্তারবাবু, আমার এরই মাঝে উনি বয়স দিলে বা আরো কোশ্চেনের আগে আমার একটা খুব প্রশ্ন আছে। আচ্ছা, স্নায়ু রোগটা কি মানে রোগটা হঠাৎ বয়সজনিত কারণে একটা হয়, সেটা বা অ্যাক্সিডেন্টে আপনি যেটা বললেন এই বয়সে, মানে একটা কম বয়সের ছেলেমেয়েরা মেয়েদের এই ইয়েটা হয়, হয়তো মারাও যায় কিংবা জীবিত হয়ে ওঠে। কিন্তু আমি বলছি যে স্নায়বিক রোগগুলো কেন হয় ঠিক মানুষের, এভারেজ মানুষের আর কি, মানে স্নায়বিক রোগ বলতে এইটা যেটা আমরা বললাম, এই অসুখগুলো হচ্ছে নিউরোলজিক্যাল ডিজিজ। মানে আমরা যদি খুব গ্রসলি ডিজিজগুলোকে ভাগ করি, তাহলে কিছু হয় ইনফেক্টিভ ডিজিজ, যেখানে অন্য একটা সংক্রমণ থেকে হচ্ছে। যেমন আমাদের ক্রনিক সংক্রমণ, ধরুন কারো টিবি হলো, ঠিক যেমন টিবি লাংসে হতে পারে, তার টিবি মাথা ব্রেনেও হতে পারে, টিউবারকুলার মেনিনজাইটিস হতে পারে, তার একটা স্পাইনাল ইনফেকশন। তো ইনি বয়সটা দিয়েছেন, বয়সটা অনেকই কম। হাসিদুল মিয়া বয়স 28 বছর বয়সে মাথার যন্ত্রণা, তার সাথে জ্বর আসছে। আপনার উচিত শীঘ্রই ফিজিশিয়ানের পরামর্শ নেওয়া এবং সেই অনুযায়ী পরবর্তী, এবং বলছে যে স্মৃতিশক্তিও কমে যাচ্ছে আর কি। আপনি এটা আমার মনে হয় দেখিয়ে নিলেই ভালো করবেন। আপনি অতি সত্বর ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী কোনো ফিজিশিয়ানকে দেখান এবং তারপরে পরবর্তী সময়ে আপনারা ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করতে পারেন শুভম হাসপাতালে। হ্যাঁ, যেটা বলছিলেন। হ্যাঁ, এই যেন এটা গেল একটা এন্টিটি, এটা যেমন আমরা গ্রসলি এটাকে বলি ইনফেক্টিভ ডিসঅর্ডার। এছাড়া কিছু আছে ডিজেনারেটিভ, যেটা বয়সজনিত কারণে একটা হলো। এছাড়া আর একটা এন্টিটি আছে ডিমাইলিনেটিং। ডিমাইলিনেটিং ডিজিজ যেটা হয়, এটার যে এক্সাক্ট কোনো কজ আমরা একদম পেয়ে থাকি তা না। কখনো কখনো এটা দেহের নিজের এগেনস্টই নিজে একটা অটো ইমিউন ডিজিজ হতে পারে। কখন এগুলোর ভেরিয়াস প্রেজেন্টেশন হয়, যখন দেখা গেল হয়তো কারো উইকনেস হচ্ছে, ভিশন কমে যাচ্ছে, আবার হয়তো এগুলোর একটা টিপিক্যালি বৈশিষ্ট্য থাকে ওয়াক্সিং অ্যান্ড ওয়ানিং, মানে এটা একবার কমে বাড়ে, এই ধরনের কিছু সিমটমস হয়ে থাকে। এই ডিমাইলিনেটিং ডিজিজের অনেক সময় দেখা যায় সেটা অল্প বয়স্কদেরও হয়ে থাকে। তার হয়তো একটা উইকনেস ডেভেলপ করলো, ভিশনের প্রবলেম হলো, আবার দেখা গেল তার ভিশন ফিরেও আসছে, যেটা শুনে থাকবেন মাল্টিপল স্ক্লেরোসিস বা এই ধরনের যে অসুখ কোনো হয়ে থাকে। তা এখন এগুলো ডিটেকশন রেট বেড়েছে, তার কারণ আমাদের রেডিওলজিক্যাল এক্সামিনেশন ভালো হচ্ছে। এছাড়া অসুখ আছে কিছু, যেমন ইনফ্লামেটরি, পোস্ট ইনফ্লামেটরি, যেটাকে জিবি সিনড্রোম বলা হয়। এগুলোতে দেখা যায় হয়তো তার একটা আগে জ্বর হয়েছে, ইউটিআই হয়েছে, হঠাৎ করে দেখা গেল পায়ের জোর কমে যাচ্ছে, হাতের জোর কমে যাচ্ছে, এই ধরনের ডিজিজগুলো হয়ে থাকে। কাজে গ্রসলি ভাগ করতে গেলে এগুলোকে আমরা কিছু ট্রমাটিক, আইদার সেটা নিওপ্লাস্টিক, ইনফেক্টিভ, ডিজেনারেটিভ, ডিমাইলিনেটিং, এইভাবে ভাগ করে দিই। আচ্ছা ডাক্তারবাবু, আপনার অভিজ্ঞতায় যে আমাদের মানে বয়সের কোন ভাগগুলোর মধ্যে সব থেকে বেশি ব্রেন স্ট্রোক হচ্ছে, কোন কোন সময়টাই হতে পারে, মানে অ্যাক্সিডেন্ট বাদে? স্ট্রোকের বয়স হচ্ছে বেশি বয়স, এটা হচ্ছে কমন। সাধারণত স্ট্রোক বেশি বয়সে হয়ে থাকে, কিন্তু মানে অ্যাবাভ 40, অ্যাবাভ 50, যত এল্ডার যে মানে আমরা এজ বেশি হবে তার স্ট্রোকের প্রবণতা বাড়বে। কিন্তু এর সাথে কয়েকটা জিনিস যোগ করতে হবে, যেখানে আমরা অল্প বয়সেও স্ট্রোক পেতে পারি। স্ট্রোকের যে ভেরিয়েশনগুলো, যেমন ধরুন কিছু কিছু হার্টের অসুখ আছে, যেগুলোকে আমরা অ্যারিথমিয়া বলি, মানে হার্টের স্পন্দনটা তাদের নিয়মিত হয় না। তাদের সাথে হার্টের যদি কোনো অসুখ থাকে, সেখানে হার্টের ওখান থেকে কোনো একটা এম্বোলাস, মানে ছোট একটা আলোচনার সাথে আমি বলি, ধরুন রক্তের দানা, সেটা যদি গিয়ে ব্রেনের একটা ভেসেলসকে ব্লক করে দেয়, তাহলে তার একটা স্ট্রোক হতে পারে। এবং এটা যে সবসময় এজ স্পেসিফিক তা না, হয়তো পেশেন্টের একটা এন্ডোকার্ডাইটিস আছে, রিউমাটিক ডিজিজ আগে থেকে ছিল, অ্যারিথমিয়া ছিল, সেখান থেকে একটা স্ট্রোক হলো, এগুলোকে আমরা বলি কার্ডিও এম্বলিক স্ট্রোক। এটা কিন্তু অনেক সময় অল্প বয়সেও হতে পারে। কাজেই স্ট্রোকের এগুলো হাই রিস্ক গ্রুপ, যাদের দেখা যাবে এই ধরনের অসুখ আছে, আগে থেকে হার্টের অসুখ আছে বা হৃদস্পন্দনের গতি অনিয়মিত, তাদের ওষুধ খেতে হয়, তাদের কিন্তু একটা রেগুলার চেক আপে থাকতে হয়। কখনো কখনো দেখা যায় আরেকটা স্পেশালাইজড গ্রুপ অফ স্ট্রোক, যেটাকে আমরা বলি সাবআরাকানয়েড হেমারেজ। সাবআরাকানয়েড হেমারেজ অ্যাজ সাচ ওরকম স্পেসিফিক এজ অনুযায়ী বলা যাবে না। অনেক সময় দেখা যায়
আমাদের যে রক্তের নালীগুলোর যে নর্মাল গঠনটা থাকে তার মধ্যে কিছু ত্রুটি থাকে। কাজেই অসুখটা থাকছে আমাদের জন্মগতভাবেই, কনজেনিটালি, কিন্তু তার ম্যানিফেস্টেশনটা কখন হবে সেটার কোনো স্পেসিফিক এজ নেই। এক্ষেত্রে কি হচ্ছে, রক্তনালীর একটা অংশ দুর্বল হওয়ার ফলে সেটা বেরিয়ে আসছে, বাল্জ করে থাকছে। ঠিক যেমন আমরা একটা গাড়ির টায়ার যদি দুর্বল হয়, সেখান থেকে যেমন আউট পাউচিং হয়ে থাকে টিউবটা, যে কোনো সময় সেটা ফুলে যায়। এটাকে আমরা মেডিকেল টার্মে বলি অ্যানেরিজম। এটা একটা খুবই মানে সাংঘাতিক কন্ডিশন, এবং যে কোনো সময় এগুলো যখন বাস্ট করে ব্লিড করে পেশেন্ট ঝট করে খারাপ হয়। এবং সাধারণত এগুলো একটা হিট অফ দ্য এক্সাইটমেন্ট যখন হচ্ছে, কোনো কারণে স্ট্রেস হচ্ছে, এতে হচ্ছে, তাদের হতে থাকে। কখনো কখনো দেখা যায় এগুলো যারা মানে ড্রাগ অ্যাবিউজ যাদের মধ্যে থাকে তাদের মধ্যেও এই প্রবণতাটা, এই ঘটনাটা সাবআরকানিজমের বেশি থাকে। কাজেই মূলত স্ট্রোক বেশি বয়স্কদের হলেও এই স্পেসিফিক হিস্ট্রি থাকলে তাদেরকে অল্প বয়সেই সচেতন হতে হবে। ডাক্তারবাবু, একজন প্রশ্ন করেছেন, রঞ্জন রায়, তিনি প্রশ্ন করেছেন যে আপনি কি জলপাইগুড়িতেও কোথাও বসেন বা চেম্বার আছে? জলপাইগুড়িতে তো আমি বসি না, আমি কুচবিহারে। হ্যাঁ, উনি সম্ভবত জলপাইগুড়ি থেকেই বলেছেন। আর একটা বিষয়, আমরা আলোচনায় আছি খবরিয়া 24 লাইভে। আজকে কনসালটেন্ট নিউরো সার্জন ডক্টর সোমেন কান্তি কুমার আমাদের সাথে আছেন। আমরা স্নায়বিক রোগ নিয়ে, নিউরোলজিক্যাল যে সমস্ত প্রবলেম অসুবিধাগুলো হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। ডাক্তার, আর একটা প্রশ্ন আমার, সেটা হচ্ছে যাদের সুগার আছে, হাই সুগার আছে কিংবা সুগার আছে, তাদের কাছে অনেক সময়ই শোনা যায় যে তাদের শরীর জ্বালা পোড়া করছে, পায়ের থেকে একদম হাত, ঘাড়, মাথা পর্যন্ত খুব জ্বালা করছে। এটাও কি নিউরো? এটাকে মেডিকেলি আমরা বলি ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথি। মানে খুব সহজভাবে বলতে গেলে ঠিক যেমন ধরুন একটা ইলেকট্রিক ওয়্যার, কারেন্টের তার, তাতে একটা তামার তারের উপর আমাদের একটা রাবারের কোটিং থাকে। আমাদের দেহের যে নার্ভগুলো তার উপরেও একটা মায়োলিন বলে লেয়ার থাকে। সাধারণত দেখা যায় যাদের ডায়াবেটিস, আনকন্ট্রোল ডায়াবেটিস হয়, মানে যাদের সুগারটাকে আমরা কন্ট্রোল করতে পারছি না, দীর্ঘদিন হচ্ছে, তাদের ক্ষেত্রে এই সুগারটা থেকে কিছু টক্সিক সাবস্টেন্স তৈরি হয় যেগুলো এই মায়োলিন লেয়ারটাকে ড্যামেজ করে। তার ফলে একটা বেয়ার নার্ভস তৈরি হয়ে যাচ্ছে যার উপরে কোনো কোটিং নেই। এই ধরনের ডিমাইলিনেশন হলে তার বিভিন্ন রকম ম্যানিফেস্টেশন হয়। কারোর ক্ষেত্রে একটা বার্নিং সেন্সেশন হয়, মূলত জ্বালা করছে। এগুলোকে এক কথায় ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথি বলা হয়। তবে ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথির ক্ষেত্রে যেটা মূল বিষয় সেটা হচ্ছে নার্ভের ওষুধটা যেটা হচ্ছে সেটা সিমটমটাকে কমানোর জন্য, কিন্তু মেন টার্গেটটা হচ্ছে গ্লুকোজটাকে কন্ট্রোল করা, সুগারটাকে কন্ট্রোল করা। এবং সুগার আনকন্ট্রোল হয় বলেই কিন্তু এই জিনিসগুলো হয়। তো এটা তো আলাদা করে আপনারা কি, অর্থাৎ আমাদের আলাদা করে চিকিৎসা বলতে গেলে এটার প্রাথমিক ম্যানেজমেন্টটা হচ্ছে সুগারটা কন্ট্রোল করা। তারপরে কিছু ওষুধ আছে, সেই ওষুধগুলো দেওয়া হয় যাতে সিমটোমেটিক্যালি পেশেন্ট কিছুটা কিওর হয়, এইটা মানে রিলিফ পায়, বেসিক্যালি রিলিফ পায়। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম আমাদের ডক্টর সোমেন কান্তি কুমার মহাশয়ের সাথে। তিনি কনসালটেন্ট নিউরোসার্জন, তিনি কুচবিহারে চিকিৎসা করেন তিনি। আমরা এতক্ষণ তার সাথেই নানান বিষয়, স্নায়বিক রোগ বিষয়ে কথা বললাম। বন্ধুরা, আজকে আর আমরা এই মুহূর্তেই আজকে আমরা আমাদের লাইভ এখানে শেষ করছি। আবার দেখা হবে। ডাক্তারবাবু নমস্কার। আবার আমরা আসবো স্বাস্থ্য কথায়।